আসসালামু আলাইকুম। এইচএসসি 28 ব্যাচের বাচ্চারা, আশা করি ভালো ও সুস্থ রয়েছো। তোমরা অলরেডি অনেক পড়াশোনার মাঝে আস্তে আস্তে প্রবেশ করে যাচ্ছ। অনেক কোর্স দেখছো, অনেক জার্নি দেখছো, অনেক জায়গায় হয়তো তুমি ডেমো ক্লাস করছো এবং অনেক কোর্স হয়তো ভর্তিও হয়ে গিয়েছো। বাট এইচএসসি জার্নিটা শুরু করা যতটা সহজ, শেষ পর্যন্ত যাওয়াটা এর চেয়ে বেশি কঠিন। তো আমরা আজকে তোমাদের এইচএসসি জার্নি নিয়ে কথা বলবো এবং আমাদের এইচএসসি বুট ক্যাম্প কোর্স নিয়ে কথা হবে, যে কোর্সটিতে আমরা তোমাদের একদম সম্পূর্ণ ফ্রিতে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ এই 4টা সাবজেক্ট নিয়ে কাজ করব এবং এই 4টা সাবজেক্টের বেসিক এবং সামনে কিভাবে পড়বে তা নিয়ে আলোচনা হবে। সো এইচএসসি 28-এর যে গুটি কয়েক বাচ্চারা আমাদের সাথে যুক্ত আছো, তারা এই ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুদের সাথে নিজ নিজ প্রোফাইল থেকে। তোমার বন্ধুরাও দেখুক যে তুমি পড়াশোনাতে কতটা আগ্রহী। সো আমরা লঞ্চ করছি আজকে আমাদের এইচএসসি 28 বুট ক্যাম্প কোর্স। সো চলো কথা বলা শুরু করি। ওকে, সো আমাদের এইচএসসি 28 বুট ক্যাম্প। তো বুট ক্যাম্প জিনিসটা আসলে কি? বুট ক্যাম্প জিনিসটা আসলে অলিম্পিয়াড যারা দেয় তাদের সাথে খুব বেশি পরিচিত একটা শব্দ। যে অলিম্পিয়াড যারা দেয় তারা দেখা যায় যে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল হচ্ছে প্রোগ্রামের আগে একটা জায়গায় ক্যাম্প করে, সেই ক্যাম্প করে সেখানে হচ্ছে পড়াশোনা করে এবং হচ্ছে সেখানে কিছু এক্সট্রা অ্যাডভান্স জিনিস জানে। ঠিক তেমনি হচ্ছে এই যে এখন বিশ্বকাপ ফুটবল চলতেছে, এই বিশ্বকাপ ফুটবলে কিন্তু খেলোয়াড়রা কোনো হচ্ছে হোটেলে থাকে না, ওরা বিভিন্ন মাঠ নিয়ে সেই মাঠের পাশে ক্যাম্প করে, সেখানেই প্র্যাকটিস করে। সো প্র্যাকটিস ক্যাম্প। সো বিশ্বকাপ যেখানে হয় সেখানে দেখা যায় প্রতিটা দলের জন্য প্র্যাকটিসের জন্য ক্যাম্প দেওয়া লাগে। সো বুট ক্যাম্প জিনিসটা হচ্ছে যে আমাদের একটা প্রজেক্ট, যেই প্রজেক্টটা আমরা তোমাদেরকে এইচএসসি পড়াশোনা সম্পর্কে জানাবো, কিভাবে এইচএসসি প্রিপারেশন নিতে হয়, কিভাবে এইচএসসি তে পড়াশোনা করতে হয়, কিভাবে এইচএসসি এন্ড অ্যাডমিশন টেস্ট ভালো করতে হয়। দেখো, লাইফে কিছু কিছু মোমেন্ট থাকে, যেই মোমেন্টগুলো জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবনে ডিসাইডিং একটা ফ্যাক্টর হয়। সো সেই রকম একটা জিনিস আসলে এইচএসসি তে ভালো করলে জীবনটা একটা ট্র্যাকে চলে যায়, ভালো না করলে ধ্বংস হয়ে যাবে এরকম কোনো বিষয় না, বাট জীবনটা ভিন্ন একটা ট্র্যাকে চলে যায়। সো এই যে ট্র্যাকের যে ভিন্নতা সৃষ্টি হয়, সো সেই জন্য কিন্তু আমাদের এইচএসসি লাইফটাকে সুন্দর করে গুছিয়ে নিতে হবে। আমরা এইচএসসি লাইফ যদি গুছিয়ে নিতে না পারি, তাহলে আমরা কিন্তু সময়ে সময়ে পিছিয়ে চলে যাব এবং এসএসসি পর্যন্ত একদম এলাকার, সমাজের, পরিবারের, গোষ্ঠীর সেরা ছাত্র এইচএসসি তে এসে এলাকার, সমাজের, পরিবারের, গোষ্ঠীর অন্যতম খারাপ রেজাল্ট করে ফেলে। এসএসসি পর্যন্ত বেস্ট বয়, ভালো ছেলে, এইচএসসি তে গিয়ে হয়ে যায় দুষ্ট এবং সমাজের কাছে নষ্ট ছেলে। সো সেই জায়গা থেকে আমাদেরকে কিন্তু বের হতে হবে। দ্যাটস ওয়াই আমাদের এই বুট ক্যাম্প। সো বুট ক্যাম্পের উদ্দেশ্যটা কি? এইচএসসি সাবজেক্টগুলো সম্পর্কে জানা। এইচএসসি সাবজেক্ট সম্পর্কে তো জানি ভাইয়া, বায়োলজি আছে, আরে বায়োলজিতে কতগুলো অধ্যায় আছে, কিভাবে কি পড়তে হবে, কিভাবে আগাইতে হবে, সেই প্রতিটা সাবজেক্ট সম্পর্কে ইনডেপথে আমরা ধারণা নিব। কিভাবে পুরো জার্নি কাটালে বেস্ট হবে তা নিয়ে আমরা আলোচনা করব, বিকজ খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই জার্নিটাকে পারফেক্ট ভাবে শুরু এবং শেষ করা। দেখো, এই যে বিভিন্ন জায়গায় কোর্সে ভর্তি হচ্ছে, উপচায় পড়তেছে স্টুডেন্ট, যে একদম জায়গা নাই, আমরা ঘোষণা দিই অফলাইনে সিট শেষ, অনলাইনে 1000 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে একদিনে, বাট 2 থেকে 3 মাস পর এই উত্তেজনা শেষ হয়ে যায় এবং এই ইয়ার ফাইনালের সময় অফলাইনে 100 জনের ব্যাচে ইয়ার ফাইনাল চলাকালীন 30 জনও ক্লাসে উপস্থিত থাকে না। আফটার ইয়ার ফাইনাল সেকেন্ড ইয়ারে 50 জনও স্টুডেন্ট থাকে না। শেষ পর্যন্ত স্টুডেন্টই নেই। কই ভাইয়া, অনেক কিছু বাকি, বাসায় টিচার রাখছি, ভাইয়া পারতেছি না, এই সেই নানা কথা চলে। সো শুরু করা সহজ, শেষ করা কঠিন। তারাবির নামাজের মতো, প্রথম তারাবিতে জুম্মার থেকে বেশি মানুষ হয়, আর 5-6 তারাবি যাওয়ার পর মানুষই খুঁজে পাওয়া যায় না, আবার বিরিয়ানি দিলে মানুষ আসে। তো আমরা এই পুরো জার্নি সম্পর্কে তোমাদেরকে ধারণা দিব, শুধু ক্লাস না, বিভিন্ন গাইডলাইন সেশনের মাধ্যমে আমরা প্রতিনিয়ত তোমাদেরকে গাইড করব। পুরো এইচএসসি লাইফটা একটা পারফেক্ট প্ল্যানে কিভাবে সাজানো যায় তা নিয়ে আলোচনা হবে এবং আমাদের স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, দেখো তুমি কোন সাবজেক্টে ভালো, ফোর্থ সাবজেক্ট কোনটা নিবা, বায়োলজিটার ক্ষেত্রে তুমি স্ট্রেংথ তোমার কি কি, ফিজিক্সের স্ট্রেংথ কি, কোথায় কি উইকনেস আছে, তা নিয়ে আমরা ইন ডেপথ আলোচনা করব। এটাই আমাদের মূল উদ্দেশ্য এবং মূল টার্গেট। সো বুট ক্যাম্প জাস্ট পড়াশোনার একটা ক্যাম্প হবে না, এখানে আমরা তোমাদেরকে নলেজ বিল্ড করা এবং পুরো জার্নিটা গুছিয়ে দেওয়ার একটা ক্যাম্প কিন্তু আমরা তোমাদের সাথে পরিচালনা করব। এই বুট ক্যাম্পে আমরা কোন কোন সাবজেক্ট নিয়ে কাজ করব? আমরা জাস্ট 4টা সাবজেক্ট নিয়ে কাজ করব, যে সাবজেক্টগুলোতে আমরা মনে করি আমরা বেস্ট। আমরা হচ্ছে একদম সব সাবজেক্ট নিয়ে দৌড়াদৌড়ি করব না, 4টা সাবজেক্ট নিয়ে আমরা হচ্ছে যে কাজ করব। একটা হচ্ছে বায়োলজি, একটা হচ্ছে কেমিস্ট্রি, একটা হচ্ছে ফিজিক্স এবং একটা হচ্ছে ইংলিশ। এই 4টা সাবজেক্টে আমরা দীর্ঘদিন স্টুডেন্টদের নিয়ে কাজ করছি। সো সেই অভিজ্ঞতাকে আমরা কাজে লাগিয়ে এই 4টা সাবজেক্ট কিন্তু হচ্ছে তোমাদেরকে পড়াবো।
ওকে, সো আমরা আসো প্রথমে বায়োলজি নিয়ে কথা বলি যে আমরা বায়োলজিতে তোমাদেরকে কি পড়াবো, কিভাবে পড়বো। সো আমি ফার্স্টে বায়োলজি নিয়ে কিছুক্ষণ কথাবার্তা বলবো, এরপর হচ্ছে যে অন্যান্য সাবজেক্টিভ টিচাররা সেই সাবজেক্ট নিয়ে তোমাদের সাথে কথা বলবে। আচ্ছা, বায়োলজিটা হচ্ছে এইচএসসির সবচেয়ে বড় যদি কোনো সাবজেক্ট থাকে পুরো এইচএসসিতে, সেটা দুইটা, একটা বায়োলজি একটা ম্যাথ। এবং সমস্যা হচ্ছে কারো কারো বায়োলজি 4 সাবজেক্ট, কারো কারো ম্যাথ 4 সাবজেক্ট, কেউ কেউ বায়োলজি পড়তে চায় না, কেউ কেউ ম্যাথ পড়তে চায় না। এবং যদি বাই চান্স বুয়েট বা মেডিকেল না হয়ে যায়, ধরো বায়োলজি লাভারের ম্যাথ পড়ে নেই, তার মেডিকেল হয় নাই, ইঞ্জিনিয়ারিং লাভার সে হচ্ছে যে বায়োলজি পড়ে নেই, তার ইঞ্জিনিয়ারিং 4টে ইউনিভার্সিটিতে হয়নি, তারপর ফুল সিলেবাসটা কভার দিয়ে অন্যান্য বিভিন্ন জায়গায় অ্যাডমিশন টেস্ট দিতে গিয়ে চান্স হয় না, কোথাও চান্স হয় না। আমার অনেক ফ্রেন্ডকে আমি দেখেছি যে ইঞ্জিনিয়ারিং পড়বো, বায়োলজি পড়বো না, আমি বায়োলজি কি হবে, বুয়েট ফাটাই দিব, এইচএসসি তে করছে রেজাল্ট খারাপ, বুয়েট কুয়েট চুয়েট টুয়েট কোথাও পরীক্ষা দিতে পারেনি, কোনো জায়গায় অ্যাডমিশন টেস্ট দিয়া সব জায়গায় কই কি হয়েছে দোষ, কি অবস্থা, অন্য সাবজেক্ট ভালো করছি, বায়োলজিতে ফেল। সো এইচএসসি লাইফে আসলে ওই লাক্সারিটা নাই যে আমি বায়োলজি বা ম্যাথ বাদ দিব, আমাকে অবশ্যই বায়োলজি ম্যাথ দুইটাই দেখতে হবে। এবং বায়োলজিতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে বায়োলজিতে 24টা অধ্যায়। এবং পুরা এইচএসসিতে এই বছর যদি কোনো অঘটন না ঘটে, এইচএসসি 26-এর বোটানি বা জুলজি এমসিকিউ স্টুডেন্টদের কান্দায় দিবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। যদি কোনো অঘটন না ঘটে, বোটানি বা জুলজি যে কোনো একটা এমসিকিউতে এইচএসসি 26-এর বাচ্চারা পরীক্ষার হলের পর কান্নাকাটি করবে, এবং সবচেয়ে বেশি কেওয়াজ হবে জুলজি বা বোটানি। আমার ধারণা জুলজি নিয়েই কেওয়াজ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, এটা নিয়ে যুগে যুগে হয়। 2018 সালে মানে যেবার লাস্ট হচ্ছে যে ফুল সিলেবাস মানে অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা হয়েছে, বহু মানুষ জুলজিতে এমসিকিউতে ফেল করছে, 3-4 পাইছে 25-এ। কারণ কি 24টা অধ্যায়, বোটানিতে 12টা, জুলজিতে 12টা। সো আমাদের দুইটা জিনিস আমরা পড়ি, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, একটা হচ্ছে বোটানি, আর একটা হচ্ছে জুওলজি। সো এই যে বোটানি আছে, বোটানিতে 12টা অধ্যায়, জুলজিতে 12টা অধ্যায়। এই যে 12টা চ্যাপ্টার আছে, এই 12টা অধ্যায় থেকে 24টা এমসিকিউ বা 25টা এমসিকিউ করা কোনো বিষয়, কোন সিপা থেকে প্রশ্ন এমসিকিউ দিয়ে দিবে এটা কেউ ধারণাই করতে পারবে না। সো যত ক্লাস নিয়ে আমরা যা করি, যে কোনো সময় আনপ্রেডিক্টেবল একটা প্রশ্ন হতে পারে। সো এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, মেডিকেল ভর্তি পরীক্ষায় কয়টা প্রশ্ন আছে? 30টা। 24টা অধ্যায় থেকে 30টা প্রশ্ন, মানে এবং বইয়ে হাজার হাজার লাইন কিন্তু আছে। তো বায়োলজিটা কিন্তু পড়তে হবে, এবং বায়োলজি শুধু বুঝে পড়া সম্ভব না, বায়োলজি শুধু মুখস্থ করে আগানো সম্ভব না, বায়োলজি বুঝে বুঝে মুখস্থ করতে হবে। সেই বায়োলজির একদম আপ টু ডেট আমরা তোমাদেরকে জানাবো, পড়াবো, বোঝাবো। আমরা তোমাদেরকে 5টা ক্লাস রাখছি। একটা হচ্ছে যে আমাদের এই নিউক্লিক অ্যাসিড, এর বেসিক এবং ডিএনএ নিয়ে একটা ক্লাস, যে তোমরা ছোটবেলার একটু টাচ আছে, তোমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায় পড়ে আসছো এসসিতে, আবার তোমাদের দুর্ভাগ্য তোমরা শর্ট সিলেবাস বেস এসসিতে শর্ট সিলেবাসে পরীক্ষা দিছো, সো অনেক কিছু তোমরা জানো। তো আমরা নিউক্লিক অ্যাসিডের বেসিক এবং ডিএনএ নিয়ে পড়াশোনা করব, আরএনএ এবং আমাদের হচ্ছে ডিএনএ আরএনএ পার্থক্য পড়বো, এবং ডিএনএ রেপ্লিকেশন পড়বো। এইটা তোমাদের পুরো বায়োলজি বইয়ের সবচেয়ে অ্যাডভান্স টপিক। এই জিনিস নিয়ে পড়াশোনা করে মানুষ হচ্ছে যে ভার্সিটি লেভেলে গিয়ে পড়াশোনা করে। এই অ্যাডভান্স টপিক তোমরা এইচএসসি লাইফে পড়বা, এবং 90% স্টুডেন্ট টপিক জানে না, বোঝে না, পারে না। সো আমরা এই জিনিসটা তোমাদের পড়াবো, বিকজ আমরা পড়ছি নিজেরা। আমাদের মেডিকেলে ফার্স্ট ইয়ারে বায়োকেমিস্ট্রিতে হচ্ছে যে 6th কার্ডে থাকে জেনেটিক্স, 6th কার্ডে না জেনেটিক্স থাকে, সেখানে আমরা অ্যাডভান্স লেভেলে পড়ি। সো দ্যাটস আমরা এটাকে সহজ করে তোমাদের বোঝাবো। সো কঠিন টপিক একটা সহজ করে তোমাদেরকে আমরা দেখিয়ে দিব কিভাবে কঠিন টপিক হচ্ছে সহজ করতে হয়। সো এইটা হচ্ছে যে আমাদের বোটানির একটা চ্যাপ্টার, বোটানির 3টা চ্যাপ্টার। সো বোটানির এই 3টা চ্যাপ্টার হচ্ছে যে আমি তোমাদেরকে হচ্ছে যে দেখাবো, এবং প্রতিটা ক্লাস আমরা হচ্ছে যে লাইভে নিব। এবং বিষয়টা এমন না যে শুধু আমি তোমাদেরকে পড়াবো, আমি তোমাদেরকে পড়াবো, তোমাদেরকে বোঝাবো, এবং তোমাদের থেকে আউটপুট নিব। একই সাথে আমরা বিভিন্ন লাইফ লেসনও তোমাদের সাথে শেয়ার করব। একটা টিচারের কাজ শুধু পড়ানো না, পড়াইতে তো সবাই পারে। টিচারের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পড়ানোর পাশাপাশি তোমাদেরকে গাইড অ্যান্ড মোটিভেট করা, এবং তোমাদেরকে সঠিক রাস্তায় রাখা, প্রতিদিন বকা দেওয়া, ঠিক আছে? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। বকা দিলে না ভালো লাগে, মানে পড়াশোনা করতে মন চায়। আর এরপর আমাদের 2টা ক্লাস হবে এই বছর থেকে, 28 ব্যাচ থেকে। তোমাদের বায়োলজি শুধু আমি একা পড়াবো না, কারণ একা পড়াইতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যায়, পাশাপাশি আমার যে ডক্টরি লাইফ এবং সবকিছু মেনটেন করে আসলে সম্ভব হচ্ছে না। তাই এই বছর থেকে তোমাদের কোর্স থেকে, 28-এর কোর্স থেকে আমার সাথে আরেকজন শিক্ষক বায়োলজি পড়াবে। মিসবা চলে আসো। তো তোমাদের
মিসবা ভাইয়া ঢাকা মেডিকেল কলেজে 4র্থ বর্ষে আছে। অত্যন্ত ডাইনামিক একজন মানুষ, এবং ক্লাস শুরু করলেই দেখবা যে ভাইয়া কতটা দারুণ পড়ায়, এবং হচ্ছে যে হয়তো অনেক কিছুদিন পড়ানোর পর দেখবা আমার ক্লাসের চেয়ে ওর ক্লাস বেশি ভালো লাগে, কারণ এনার্জি একটা ম্যাটার্স। এবং হচ্ছে আমার তো বয়স, আমি তো বুড়া হয়ে গেছি, সো হচ্ছে যে আমার অভিজ্ঞতা এবং ওর তারুণ্যের মিশ্রণে আশা করি আমরা বায়োলজি একটা ভালো প্যাকেজ হব। সো এখন তোমাদের মিসবা ভাইয়া তোমাদের এই 2টা ক্লাস নিবে হার্ট নিয়ে, এবং একই সাথে মিসবা ভাইয়া তার রিসেন্ট যে এক্সপিরিয়েন্স গুলো আছে পড়াশোনা এবং পড়ানো নিয়ে, সে ব্যাপারেও তোমাদের সাথে বায়োলজি নিয়ে কিছুটা কথা বলবে। আচ্ছা, আসসালামু আলাইকুম আর ওয়েলকাম সবাইকে একটা নতুন জার্নিতে। নতুন বলতেছি কেন, কারণ এসএসসির সাথে এইচএসসির ডিফারেন্সটা কিরকম, একটা পুকুর আর একটা সমুদ্রের সমান। হ্যাঁ, বায়োলজি নিয়ে কিছু বলবো না, বস তো আছে। তো আমি বেসিক্যালি বলবো এইচএসসির টু স্ট্রাকচার টু মেকানিজম নিয়ে। এইচএসসি সবচেয়ে বড় সমস্যা যেটা হয়, আমি বলি যে আলো সবচেয়ে বেশি বেগে দৌড়ায় না, আলোর চাইতে বেগে দৌড়ায় হচ্ছে এইচএসসি লাইফ। টুক করে চলে গেছে, ফার্স্ট ইয়ারে এখন তোমরা 2 দিন পরে দেখবা হচ্ছে গিয়ে টেস্ট পরীক্ষা দিচ্ছ। সমস্যা যেটা হয় এইচএসসি তে, যদি আমি অনেক কিছু নিয়ে গাইডলাইন দিই, সবকিছু তোমার মাথায় থাকবে না। একটা লাইনে যদি বলি, কনসিস্টেন্সি হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার। এইচএসসি কনসিস্টেন্সি সবচেয়ে বড় পাওয়ার। কেন বলতেছি? প্রথমত, এই যে ভাইয়া প্রথমে বললো উত্তেজিত হওয়ার একটা ব্যাপার স্যাপার আমাদের মধ্যে চলে আসে। আমরা উত্তেজিত হওয়ার সমস্যা যেটা, ধরো আমি 10-12 ঘন্টা পড়ালেখা করে ফেলছি। হ্যাঁ, তুমি ইন্ডিয়ান বিভিন্ন মোটিভেশনাল ভিডিও দেখে বা বাংলাদেশি বিভিন্ন মোটিভেশনাল ভিডিও দেখে তোমার ফিল হয়েছে যে তোমার মধ্যে ওই জিনিসটা, ওই পাওয়ারটা আছে, ওই এনার্জিটা আছে যে 10-12 ঘন্টা 16 ঘন্টা পড়ালেখা করা যায়। হ্যাঁ, তুমি হতেছে গিয়ে মা বাবার গর্ব হয়ে যাবা, পড়ালেখা করে উড়ে ফেলবা, একদম কনসিস্টেন্টলি এই জিনিসটা করবা, হবে না তো। তো মানুষের এনার্জি শেষ হয়ে যায় একটা পর্যায়ে গিয়ে। তুমি 10-12 ঘন্টা পড়তেছো, দেখবা টুকটুক করে এটা 4-5 ঘন্টায় চলে আসছে, এবং একটা পর্যায়ে গিয়ে তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবা। তুমি ফিল করবা যে আমি 10-12 ঘন্টা পড়তাম, আমি এখন 1 ঘন্টা 2 ঘন্টা পড়ি, তার মানে কি আমি খারাপ স্টুডেন্ট? এইখানে কনসিস্টেন্সির একটা ব্যাপার আছে। সেটা হইতেছে তোমার বোঝা লাগবে কোন জিনিসটা, কোন টাইম লিমিটটা তোমার জন্য পারফেক্ট। তুমি কি আসলে 4-5 ঘন্টাই পড়তে পারো? তুমি কি 5-6 ঘন্টায় পড়তে পারো? নাকি হচ্ছে গিয়ে তুমি আসলে 6-7 ঘন্টার চাইতে বেশি পড়তে পারো? তোমার যে লেভেলটা, সেটা তোমার একটু বোঝা লাগবে। এবং এটার ক্ষেত্রে তুমি তোমার ক্ষেত্রে অবশ্যই অনেস্ট হবা। তুমি নিজেকে সুপার হিউম্যান ভাবলে হবে না। তুমি কত ঘন্টা ঘুমাইলে তোমার ব্রেন ফাংশন করতেছে, হ্যাঁ, কত ঘন্টা তুমি আসলে কাজ করতে পারো, কত ঘন্টা তুমি আসলে পড়তে পারো, কত ঘন্টা তুমি অনলাইন ক্লাস করতে পারো, সবকিছুর তোমার প্রথম থেকেই নিজের কাছে ক্লিয়ার থাকা লাগবে। এই ক্যালকুলেশনটা যদি করতে পারো, তুমি অনেকজন থেকে আগে যাবা। এবং এখানে একটা জিনিস বললো না যে এই যে এসএসসি তে টপ করা স্টুডেন্ট গুলো এইচএসসি তে ফল করে, কেন করে? এই যে তার ওভার এক্সপেকটেশন চলে আসে। যে স্টুডেন্টটা, আমি আবার বলি, আমি এতদিন ধরে অনেক স্টুডেন্ট দেখছি, ঠিক আছে, এইচএসসি দেখছি যে যারা শর্ট সিলেবাসে দিতে, যারা ফুল সিলেবাসে দিতে, যারা কম টাইমে দিতে, যারা বেশি টাইমে দিতে, প্রপার টাইমে দিতে, সব ধরনের স্টুডেন্ট দেখছি। সবার মধ্যে একটা জিনিস কমন, যে স্টুডেন্টটা কনসিস্টেন্টলি 3-4 ঘন্টা পড়ালেখা করছে, তাকে আমি কোনোদিন ফল করতে দেখি নাই। যে স্টুডেন্টটা শুরুর দিকে 6-7টা চ্যাপ্টার শেষ করে কিছুদিন চিল টিল করে লাস্টে দিয়ে এসে হইতেছে গিয়ে ফিল করতে যায়, হ্যাঁ আমার তো অনেক কিছু বাকি, এখন আমি কি করব। ওই স্টুডেন্টের অ্যাকচুয়ালি প্রথম দিকে এই যে উত্তেজিত অবস্থায় যে এই চ্যাপ্টারগুলো শেষ করা হয়েছে, ওগুলো দিয়ে রিকভার করতে পারে না। অর্থাৎ তোমার এখানে কনসিস্টেন্ট থাকতে হবে। কিরকম? তুমি একটা টাইম পিক করো যে তুমি এত ঘন্টা পড়তে পারো, তুমি এটা কন্টিনিউয়াস চালাই যাও। 3-4 ঘন্টা পড়তেছো, প্রত্যেকদিন পড়ো, দেখবা যে এই 3-4 ঘন্টাই তোমাকে সেভ করতেছে। কিন্তু তুমি যদি কোনোভাবে একটা গ্যাপ নিয়ে আসো, এইচএসসি তে সবচেয়ে বড় শত্রু হচ্ছে গ্যাপ। কনসিস্টেন্সির মাঝখানে চুপ করে গ্যাপ চলে আসবে। এই গ্যাপ যদি তুমি আনতে যাও, তখন তুমি বিপদে পড়বা, এবং এই গ্যাপ থেকে রিকভার করা ঝামেলা, বেশ বড়ই ঝামেলা। মেন্টালি তুমি অনেক বড় বার্ডেনে চলে যাবা, ডিপ্রেশনে চলে যাবা। তখন দেখা যাবে তুমি সবার চাইতে পিছাই পড়তেছো। এবং এই যে পিছাই পড়ার যে এই চিন্তাটা, এই ভয়টা, এই নার্ভাসনেসটা যখন ঢুকবে, এইচএসসি তে আমরা ফল করি। কনসিস্টেন্সি আরেকটা পয়েন্ট ক্লিয়ার করে আমি শেষ করতেছি, সেটা হচ্ছে গিয়ে আমরা যখন এই যে শুরুর দিকে যাচ্ছি, তুমি দেখবা তোমার এই কোর্স ভালো লাগতেছে, এই কোর্স ভালো লাগতেছে, এই ভাইয়া ভালো লাগতেছে, অনলাইনে ভালো লাগতেছে, অফলাইনে ভালো লাগতেছে, সবকিছু কিনে ফেলছো তুমি। এরপরে তুমি কনসিস্টেন্ট থাকতে পারতেছো না, মাল্টি ফোকাস হয়ে যাইতেছো। এই যে চারিদিকে ফোকাস করতে গিয়ে তুমি দিন শেষে দেখা যাবে 2 দিন পরে এটাও ভালো লাগতেছে, এই কোর্সও ভালো লাগতেছে, এটাও কিনি ওটাও কিনি, সবকিছু ব্যালেন্স করা যায় না। এবং নিচে এই ব্যালেন্স করতে না পারার কারণে তুমি 2 দিন পরে ডিপ্রেশনে যাবা। এটা করবা না, শুরু থেকে খুব সুন্দরভাবে স্ট্রাকচার ভাবে পড়ালেখা করো, ওভার এক্সপেকটেশন রাখবে না, নিজের ক্যাপাসিটি, নিজের পটেন্সি একটু বুঝে তারপর আগাও। দেখবা নিজের পটেনশিয়ালটা তুমি ইউজ করতে পারলে এইচএসসি তে ভালো করতেছো। খুব কঠিন কিছু না, আবার খুব সহজ কিছু না। তো আমি আবার ভাইকে ফ্লোর দিব, আমি বেশি কথা বলে ফেলছি আই গেস। ধন্যবাদ। ওকে, আমরা হচ্ছে বায়োলজি নিয়ে জানলাম, এবং হচ্ছে যে একই সাথে মিসবা ভাইয়ার থেকে তোমরা কিছু লেসনও শুনে নিলা।
যেগুলো তোমরা শুনবা ধীরে সুস্থে, অবশ্যই সব শুনবা, ঠিক আছে? সবার কাছেই আমাদের কথা পৌঁছাবে। এর পরবর্তীতে কেমিস্ট্রি নিয়ে তোমাদের সাথে কথা বলবে মেহেদী হাসান শান্ত ভাইয়া। ভাইয়া বুয়েটে পড়ছে, বুয়েটে 3rd ইয়ারে আছে এবং অনলাইনের জনপ্রিয় একজন কেমিস্ট্রি শিক্ষক। এবং ভাইয়ার ক্লাস করে নাই এরকম স্টুডেন্ট খুঁজে পাওয়া খুব দুষ্কর। সো শান্তকে ফ্লোর দিব কেমিস্ট্রি এবং তার ক্লাসগুলো নিয়ে কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম সকলকে। কি অবস্থা তোমাদের সবার? এইচএসসি 28 ব্যাচ তোমরা অলরেডি হচ্ছে বিভিন্ন কোর্সে এদিক সেদিক বিভিন্ন জিনিস তোমরা হচ্ছে দেখতেছো, ভর্তি হয়ে যাচ্ছ। কি ভাই, অনেক কোনো সমস্যা? আর পেন 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 এরপর রাফি। ওই যেটা বলতেছিলাম যে তোমরা বিভিন্ন কোর্সের এইটা সেটা দেখে মানে এইচএসসি এসএসসি শেষ করতে পারো নাই, অলরেডি এইচএসসি এর বিভিন্ন জিনিস তোমরা হচ্ছে দেখা শুরু করছো। তো ভাইয়াদের হচ্ছে একটু কমই দেখছো আর কি, বা অনেকে দেখোই নাই ইনফ্যাক্ট, কারণ ভাইয়ার হচ্ছে এইচএসসি পরেতেই আমাদের হচ্ছে সময় প্রায় চলে যায়, এবং তার সাথে বুয়েটের ভাইয়ার যে পার্সোনাল প্রেশার সেগুলা কাভার করে তোমার হচ্ছে সময় কুলায় ওঠে না। তবে আমি একটা ক্লাস মনে হয় তোমাদের দিছিলাম এসএসসি 26 ব্যাচের, এখানে তোমরা হচ্ছে দেখছো যে তোমাদের 6 নম্বর যে চ্যাপ্টারটা মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা, এই চ্যাপ্টারের একটা ক্লাস আমি দিছিলাম, বাট এরপরে আমি আর কন্টিনিউ করতে পারিনি। ওই একটা ক্লাস দিয়ে আমার হচ্ছে সময় সব শেষ হয়ে গেছে। সো তোমাদের সাথে এসএসসি তে ভাইয়াদের হচ্ছে তেমন ইন্টারাকশন হয়নি, বাট আশা করি এইচএসসি তে ভাইয়াদের সাথে ইন্টারাকশন হবে। এবং আমাদের কাছে স্টুডেন্ট একটু দেরি দিয়ে আসে সব প্ল্যাটফর্মে পড়ে, কারণ আমরা তো এসএসসি তে তোমাদের সেপারেট বেশি পড়াই না। তোমরা এসএসসি তে যেই টিচারদেরকে চিনো তাদেরকে আগে চুজ করো, কারণ যার সাথে মানুষ হচ্ছে আগে থেকে কানেক্টেড অবশ্যই তাকেই মানুষ আগে প্রেফার করে। বাট এরপর আস্তে 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 তোমাদের দেখবা বিভিন্ন জায়গায় তোমাদের ডিসেন্ট্রালাইজেশন হয়ে গেছে এবং তোমরা আস্তে 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 বিভিন্ন জায়গায় যাবে, এবং তখনই আলটিমেটলি ভাইয়াদের সাথে তোমাদের পরিচিত হবে, এবং ভাইয়াদের সাথে তোমরা আবার দেখা যায় আগামী 2-3 বছর কানেক্ট হয়ে যাবে। এইচএসসি লাইফ থেকে শুরু করে অ্যাডমিশন লাইফ, ভার্সিটি যাও, ইঞ্জিনিয়ারিং যাও, মেডিকেল যাও, যেখানেই যাই এখন আমাদের স্টুডেন্ট থাকে, ঠিক আছে? আমি নিজেও একজন ছোট মানুষ, কিন্তু আমার অনেক স্টুডেন্ট আশপাশে আমি দেখতে পারি, ঠিক আছে? তো এটা আসলে খুবই গর্বের। সো আশা করি হচ্ছে এসএসসি থেকে ভাইরা সময় পাইলে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন, তারপরে হচ্ছে আমাদের আর চেনাইতে হবে না, পরিচয় দিতে হবে না, তখন আমাদেরও সবাই চিনবে, ঠিক আছে? সো আমরা হচ্ছে কেমিস্ট্রি, যেটা কেমিস্ট্রি নিয়ে প্রথমত কিছু জেনারেল কথাবার্তা বলতে চাই। কি পড়াবো সেটা পরে। কেমিস্ট্রিতে মানে হচ্ছে এইচএসসি তে তুমি দেখবা সবাই বলতেছে যে 10টা চ্যাপ্টার। তো তুমি এইটা শুনে যখন বাকিগুলা দেখবা, বায়োলজিতে 24টা চ্যাপ্টার, ফিজিক্সে 20টা চ্যাপ্টার, 20টা চ্যাপ্টার, 21টা, তারপরে হচ্ছে বাকি ধরো ম্যাথের 20-22টা, সেখানে কেমিস্ট্রি মাত্র 10টা, তাই না? তো কেমিস্ট্রি আর কি পড়া লাগে না, কেমিস্ট্রি তো বাসায় বসে বসে পড়া যায়, তাই না? এটা যখন তুমি মানে শুনবা তখন তুমি কেমিস্ট্রি বইটা কিনবা খুশিতে খুশিতে, কেমিস্ট্রি বই খুলে দেখবা বাকিগুলার থেকে ডাবল কেমিস্ট্রি বই, ঠিক আছে? এন্ড তুমি যদি গুহ স্যারের বই খেলো তো বই মানে কিনো, তাহলে দেখবা 4 গুণ, ঠিক আছে? তখন তুমি বলবো হ্যাঁ এটা কই পড়লাম, এন্ড একটা চ্যাপ্টার খুলবা দেখবা 300 পেজ একটা চ্যাপ্টার, তখন হয়ে যাবে বিপদ, ঠিক আছে? সো কেমিস্ট্রিতে চ্যাপ্টার 10টা, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, এই কথা পুরোপুরি সত্য। বাট এক একটা চ্যাপ্টারের ভিতরে কন্টেন্ট অনেক বেশি, এন্ড এইচএসসি লেভেলে বিভিন্ন কনসেপ্টের যে সকল জিনিসপাতি বইতে আছে, সেটা প্রপারলি থাকুক অথবা আংশিক থাকুক, সেগুলাকে ডিপলি আলোচনা করতে গেলে কমপক্ষে হচ্ছে 2-3 বছর পড়াশোনা করা লাগবে। হ্যাঁ, আমরা যারা হচ্ছে কেমিস্ট্রি পড়ে, ধরো আমি হচ্ছে আমাদের বইতে সব কেমিস্ট্রি ফ্যাকাল্টিদের সাথে পরিচিত। হ্যাঁ, সো ভাইয়া তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তেছি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি সেম না, বাট তারপর আমাদের কেমিস্ট্রি কিছু কোর্স থাকে, সো এগুলো আমরা পড়াশোনা করি আর কি, বেসিক যেসব কেমিস্ট্রি লাগে আর কি। সো যত কেমিস্ট্রি ফ্যাকাল্টির সাথে কথা হয়েছে, তারা নিজেরও কেমিস্ট্রি হচ্ছে 1%ও জানে না, কারণ কেমিস্ট্রি এতটাই বড়, তারা এটা এবং সৎভাবে স্বীকার করে। তারা বুয়েটের টপ ফ্যাকাল্টি, এবং আয়সা বলতেছে, এবং এক একজন জাপান থেকে পিএইচডি করছে, একজন ইউএসএ থেকে পিএইচডি করছে, এখন কেমিস্ট্রি বুয়েট ডিপার্টমেন্ট হেড, উনি এসে বলতেছে যে কেমিস্ট্রি যদি একটা সাগর হয়, তাহলে আমি 1 ফোঁটা পরিমাণ কেমিস্ট্রি জানি, কেমিস্ট্রি এতটাই বিস্তর। সো প্রত্যেকটা কেমিস্ট্রির টপিক তুমি যখন পড়তে যাবে এইচএসসি তে, তখন তুমি আলটিমেটলি বিপদে পড়বা যে কেমিস্ট্রি তোমার হচ্ছে বায়োলজির মতো মুখস্থ নির্ভর কিছু কন্টেন্ট আছে, কেমিস্ট্রিতে ফিজিক্সের মতো কনসেপচুয়াল কনসেপ্ট আছে, কেমিস্ট্রিতে ম্যাথের মতো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে। তো কেমিস্ট্রি পড়তে গিয়ে তুমি দেখবা যে ভাই এটার ভিতরে তো বায়োলজি, ম্যাথ, ফিজিক্স সবই আছে, ঠিক আছে? এবং পোলাপান তখন দেখা যায় বিরক্ত হয়ে যায়, কেউ কেমিস্ট্রির বইটই পড়ে কোনোদিন কিছু বুঝতে পারে না, এটা হলো মেইন সমস্যা। বায়োলজি মেইন বই পড়ে সবাই, ঠিক আছে? ফিজিক্সে ধরো হচ্ছে টাইপ ওয়াইজ ম্যাথ করে কভার করা যায়, ম্যাথে টাইপ ওয়াইজ ম্যাথ করে কভার করা যায়, কিন্তু কেমিস্ট্রিতে কেউ মেইন বই কভার করতে পারে না। ম্যাক্সিমাম স্টুডেন্ট কেমিস্ট্রিতে মেইন বই পড়তে পারে না, কারণ কেমিস্ট্রি মেইন বইয়ের কনসেপ্টগুলা তোমার হচ্ছে কিছু জটিল ভাবে লেখা থাকে, এবং অনেক স্টুডেন্ট বুঝতে পারে না, এবং বইয়ের যে সিকোয়েন্স সেটাই নাই। এটা আমাদের এডুকেশনাল সিস্টেমে ব্যর্থতা বলতে পারো, আমাদের ব্যর্থতা বলতে পারো, যে এইচএসসি লেভেলের যে কেমিস্ট্রির বইগুলা তোমাদের কাছে আছে, সেই বইগুলাতে আমাদের কন্টেন্টগুলা সাজানো গোছানো নাই। এবং তোমরা এইচএসসি তে গেলেই বা এইচএসসি যে কোনো বড় ভাইকে জিজ্ঞাসা করে দেখতে পারো যে ভাই
আপনার কেমিস্ট্রি বই নিয়ে যদি কিছু বলেন, তখন দেখবা তারা বলতেছে যে ভাই কেমিস্ট্রি আসলে অত বেশি সাজানো গুছানো আমাদের এডুকেশনাল কারিকুলামে নাই আর কি। সো কেমিস্ট্রির 10টা চ্যাপ্টার, বাট আমরা হচ্ছে তো সবকিছু নিয়ে আলোচনা করবো বুট ক্যাম্পে। যখন আমরা প্রথম ক্লাস নিব, সেখানে আমরা ইন্ট্রোডাকশনে সব কিছু নিয়ে আলোচনা করবো, যে তোমরা কোন কোন বই কিনবা, দেন হচ্ছে তোমরা কিভাবে বা কোন বই পড়লে ভালো মতো কভার করতে পারো সবকিছু, যেটা তোমাকে একাডেমিক এইচএসসি যে লাইফটা আছে, এরপর অ্যাডমিশনে তুমি ভার্সিটি যাও, মেডিকেল যাও, ইঞ্জিনিয়ারিং যাও, সব জায়গায় তোমাকে হচ্ছে সাপোর্ট করবে। আমরা সবগুলা বই দেখার চেষ্টা করবো, কোনো সমস্যা নেই। অ্যান্ড তারপরে আমরা হচ্ছে কয়টা চ্যাপ্টার আছে, কি কি কন্টেন্ট আছে, তোমার 9-10-এ তুমি যেই টপিকগুলো পড়ে আসছো তার সাথে কি কি ইন্টারকানেক্টেড টপিক আছে, এবং কি কি অ্যাডভান্স টপিক তুমি এইচএসসি তে পড়বা, ঠিক আছে, এবং এইচএসসির পরে পরবর্তী তুমি ভার্সিটিতে গিয়ে কি কি টপিকগুলো পড়বা, সবকিছু নিয়ে ভাইয়ারা হচ্ছে আলোচনা করবো। বাট আমাদের বুট ক্যাম্পে ভাইয়া হচ্ছে 5টা ক্লাসে তোমাদের কেমিস্ট্রি যখনই তুমি হচ্ছে মানে কলেজে ভর্তি হবা, যেই কলেজে ভর্তি হও, শুরুতেই যে চ্যাপ্টার তোমাদের থাকবে সেটা হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এবং গুণগত রসায়ন। যেখানে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার কিছুটা প্র্যাকটিক্যাল নির্ভর একটা চ্যাপ্টার, যেখানে তোমরা হচ্ছে কলেজে গিয়ে যখন প্র্যাকটিক্যাল করবা, অ্যাপ্রন পড়বা, দেন হচ্ছে ইসে যাবা, কেমিক্যাল নিয়ে নাড়াচাড়া করবা, ঠিক আছে, শিক্ষা পরীক্ষা আনসমাত্রবান এগুলো করবা, তখন তুমি হচ্ছে এই চ্যাপ্টারটা আলটিমেটলি কাজে লাগবে। কিন্তু তুমি যদি হচ্ছে থিওরিটিক্যাল বা পড়াশোনা করা যায় এরকমটা চ্যাপ্টার বলো, তাহলে সেটা শুরু হবে তোমাদের কলেজ লাইফে গুণগত রসায়ন দিয়ে। এই গুণগত রসায়ন বা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি দিয়ে আমরা আমাদের কলেজ লাইফে কেমিস্ট্রি জার্নি শুরু করব। এন্ড সেখানের কিছু টপিক ভাই তোমাদের পড়াবো, যেমন হচ্ছে তোমরা বিভিন্ন পরমাণুর মডেল নিয়ে পড়াশোনা করছো, যেমন ক্লাস 9-10 তোমরা 2টা পরমাণু মডেল পড়ছো, রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। এইটা আবার আমরা কিভাবে পড়বো এবং এগুলার পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে এগুলার কোর কনসেপ্ট গুলাকে বোঝার চেষ্টা করবো, এবং সেখান থেকে আরো ফার্দার কিছু টপিক তোমাদের অ্যাড হবে, সেগুলো আমরা জানার চেষ্টা করবো। এবং এর সাথে আরো 3টা মডেল তোমাদের আছে, টোটাল 5টা মডেল তোমাদের পড়তে হবে, এগুলো আমরা পড়বো। এন্ড তার পরবর্তীতে আমরা কোয়ান্টাম নাম্বার নিয়ে পড়াশোনা করবো। তোমরা ক্লাস 9-10 পড়ছিলাম, মনে আছে কিনা, যে ওই যে n = 1 2 3 4 k l m n, k প্রধান শক্তি স্তর, n প্রধান শক্তি স্তর, এই যে কোয়ান্টাম নাম্বারগুলো, n কে বলতাম প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তর, ওই কোয়ান্টাম নাম্বারগুলো নিয়ে আমরা পড়াশোনা করবো। আমাদের 4 ধরনের কোয়ান্টাম নাম্বার আছে, সবগুলো নিয়ে আমরা ডিটেইলসে পড়াশোনা করবো। এন্ড তারপরে আমরা ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন নীতি পড়াশোনা করবো। তোমরা ক্লাস 9-10-এ আউফবাউ তোমার হচ্ছে নীতিতে ইলেকট্রন বিন্যাস করতাম, আমরা সেই আউফবাউ প্রিন্সিপাল বা আউফবাউ নীতি পড়াশোনা করবো। তার সাথে আরো 2টা নতুন নীতি তোমাদের অ্যাড হবে, হুন্ডে নীতি এবং পাউলির বর্জন নীতি বা পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। এন্ড তারপরে আমরা বর্ণালী নিয়ে পড়াশোনা করব, বর্ণালীর ম্যাথ, বর্ণালীর থিওরি থেকে শুরু করে বর্ণালীর ব্যবহার আমাদের লাইফের প্রত্যেকটা স্টেজে কাজে লাগতেছে, ঠিক আছে। তো সবকিছুই আমরা হচ্ছে দেখার চেষ্টা করবো। তো এই করে টপিক হচ্ছে ভাই তোমাদের বুট ক্যাম্পে পড়াবো, আর তার পরবর্তীতে কোর্সে আমরা হচ্ছে ফুল জিনিসটা পড়াশোনা করবো। তো আশা করি তোমাদের সাথে ভালো একটা কেমিস্ট্রি জার্নি হবে। কেমিস্ট্রিকে তোমরা যদি শুরু থেকেই তোমার হচ্ছে আপন করে নিতে পারো, তাইলে আশা করি কেমিস্ট্রি ভয় দূর হবে। বাট কেমিস্ট্রিকে যদি একবার ভয় পাও, তাইলে কেমিস্ট্রি তোমার হচ্ছে জীবনেও এই ভয় ছাড়বে না। কিছুটা তোমার হচ্ছে মানে নিজে থেকে যদি ভয় পাও, তাহলে তোমার কেমিস্ট্রির বেশি ভয় দেখাবে, এইরকম, ঠিক আছে। তো এই হচ্ছে কেমিস্ট্রি নিয়ে কথাবার্তা। এরপর তোমাদের সাথে হচ্ছে রাফি ভাই কথা বলবে। আমাদের সাথে রাফি ভাই আছে, উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে তোমার হচ্ছে অলরেডি গ্রাজুয়েট। তো ভাইয়া হচ্ছে এখন তোমাদের ফিজিক্স নিয়ে কথাবার্তা বলবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমে শান্তকে ধন্যবাদ খুব সুন্দর করে সবকিছু গুছিয়ে বলার জন্য। স্পেসিফিক্যালি মিসবার কথাগুলো আমার কাছে এত ভালো লাগছে, আমি প্ল্যান করে আসছিলাম এটা বলবো, কিন্তু এই ছেলেটা সবকিছু বলে দিচ্ছে। তো সত্যি কথা, আমি প্ল্যান করে আসছিলাম মোটামুটি 10 মিনিট কথা বলবো, কিন্তু মিসবা আমার কাজটা একবারে কমায় 2 থেকে 3 মিনিটে নিয়ে আসছে। তো ওর সাথে আগে আমার কথা হয় নাই যে ও কি বলবে না বলবে, বাট তোমরা মিসবা ভাইয়ের কথাগুলো আশা করি শুনছো, খুব সুন্দর করে কিন্তু সবকিছু গুছিয়ে বলছে। আমি শুধু ফিজিক্স নিয়ে কথাবার্তা বলবো, এক্সট্রা যত কথা বলার কথা ছিল আমার সেগুলা, মিসবা ভাইয়ের কথাগুলো আমার কথা, আমি শুধু ফিজিক্স নিয়ে কথা বলবো। তো আসলে ইন্টারের ফিজিক্সটা খুব ভয়াবহ একটা সাবজেক্টের নাম। ফিজিক্স এটা তোমার স্কিপ করার কোনো ওয়ে নেই। তোমার কি মেডিকেল ইচ্ছা, ফিজিক্স তোমাকে পড়তে হবে। তোমার ইঞ্জিনিয়ারিং ইচ্ছা, অবশ্যই পড়তে হবে। তোমাকে ভার্সিটি ইচ্ছা, ফিজিক্স পড়তে হবে। তোমাকে প্যারা দেওয়ার অন্যতম একটা মাধ্যম হইতেছে ফিজিক্স। এখন ফিজিক্সের চ্যাপ্টার আছে টোটাল 21টা। এখন শুধু সংখ্যা দিয়ে কিন্তু তুমি বিবেচনা করতে পারবা না। ফিজিক্সে মানে স্কিপ করবা এমন কোনো চ্যাপ্টার নেই যে আমি আচ্ছা একটুখানি 3 থেকে 4টা চ্যাপ্টার আমি স্কিপ করি, বাকিগুলো ভালো মতো পড়ি। দেখা যাবে সেই 3 থেকে 4টা চ্যাপ্টার থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, এবং ফুল সিলেবাস হওয়ার কারণে তুমি তো আরো বেশি প্যারার মধ্যে। এখন আমি আসলে প্রায় দীর্ঘ 5 বছরের মতো অনলাইনে পড়াইছি। এখন বর্তমানে আমি ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজে ফিজিক্স লেকচার হিসেবে আছি, 1 বছর মতো হয়ে গেছে।
তো ভাইয়া অনলাইন স্টুডেন্ট পড়ানো এবং অফলাইন স্টুডেন্ট পড়ানোর মধ্যে, বিশেষ করে কলেজে একটা প্রাতিষ্ঠানিক একটা জায়গায় পড়ানোর মধ্যে আমি খুব ডিফারেন্স খুঁজে পাইছি। ডিএমআরসিতে স্টুডেন্ট যখন আমরা পড়াই, প্রত্যেকটা টিচারই হচ্ছে 2 টাইপের সেকশন দেওয়া থাকে। হ্যাঁ, ডিএমআরসিতে টোটাল সেকশন আছে 23টা। তো প্রথম দিকে একটা সেকশন দেওয়া হয়, পিছন দিকে একটা সেকশন দেওয়া হয়। তো এই সেকশনগুলো কিন্তু ক্যাটাগরাইজ করা হয়েছে একটা পরীক্ষা নেওয়ার মাধ্যমে। যখন এইচএসসি তে তারা ঢুকছে তখন একটা পরীক্ষা নেওয়া হয়, হ্যাঁ, এসসি সিলেবাসের উপর। তো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম করে একটা র্যাঙ্কিং করা হয়, যারা টপার থাকে তারা এ সেকশন, বি সেকশন, সি সেকশন, ডি সেকশন এভাবে করে 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 একবারে লাস্টে ডাব্লিউ পর্যন্ত যায়। তো মোটামুটি সব টিচারই ভালো একটা সেকশন নেয় আর পিছনের দিকে একটা সেকশন নেয়। তো আমি এই 2টা সেকশনে আমি নেওয়ার পর আমার যে অভিজ্ঞতাটা আমি পাইলাম সেটা হচ্ছে যে এখনকার যুগ স্টুডেন্টদের যে সামনের দিকে আমরা যাদেরকে খুব ব্রিলিয়েন্ট ভেবে থাকি, তারা প্রথম দিকে মানে খুব বেশি অ্যাক্টিভ থাকে। যেমন আমি সবার প্রথমে যখন আমি ভেক্টর চ্যাপ্টারটা পড়াইছিলাম তখন তাদের মধ্যে খুব বেশি আমি আগ্রহ খুঁজে পেয়েছিলাম। তারা একটা টপিক যখন বুঝার পরে হাই রে দুনিয়ার প্রশ্ন, তারা হচ্ছে তপন স্যারের বই তো সলভ করতেছে, তারা ইসাক স্যারের বই সলভ করতেছে, গিয়াসউদ্দিন স্যারের বই সলভ করতেছে, আমাকে বুয়েটের প্রশ্ন এনে দেখাইতেছে। তো খুব দারুণ ভাবে ভেক্টর চ্যাপ্টার তারা পড়ে ফেলছে। হ্যাঁ, 1 মাস লাগায় পড়াইছে, যদিও আমিও এতদিন লাগাইনি, আমি ধরো 20 দিনের মধ্যে শেষ করে ফেলছি। বাট তারা তারপরেও আমি গতিবিধি ধরে ফেলছি, তারা আমাকে ভেক্টরের প্রবলেম দেখায়। আমার ক্লাস শেষে পার্সোনালিও হচ্ছে দেখাচ্ছে অফিস রুমে এসে। তো আমি বলি, বাবারে একটা চ্যাপ্টারের উপর এত বেশি টাইম দিস না, তুই একটা চ্যাপ্টার যদি 1 মাস করে তুই টাইম দিস তাহলে শুধু ফার্স্ট পেপার শেষ করতে লাগবে 10 মাস। 10 মাস কে দিবে? হ্যাঁ, তার উপর সেকেন্ড পেপারে তো পাওয়া যায় মাত্র 6 মাস। এই 10 মাস 6 মাস মানে একটু চিন্তা করে দেখো, তুমি হচ্ছে 11টা চ্যাপ্টার পড়বা 6 মাসে সেকেন্ড পেপারে, এটা কি সম্ভব না। এখন তার মানে তোমাকে হচ্ছে একটা প্রপার একটা ওয়েতে আগাইতে হবে। একটা চ্যাপ্টার উপর 1 মাস তোমাকে সময় দেওয়া যাবে না। তোমাকে হচ্ছে প্রপার ওয়েতে কিভাবে আগাবা সেটা নিয়ে ভাই আলোচনা করব এই বুট ক্যাম্পে। এখন তো ভাইয়া সবকিছু বলবো না, এখন হচ্ছে বলতেছি হচ্ছে কি করব আমরা বুট ক্যাম্পে। তো ভাইয়া তোমাদেরকে হচ্ছে ভেক্টর চ্যাপ্টারটা পড়াবো। তো শান্তরা খুব সুন্দর করে কেমিস্ট্রি নিয়ে কথাবার্তা বলে গেছে। আমি ভেক্টর নিয়ে যদি বলি টোটাল 5টা ক্লাস নিব ভেক্টরের সবার প্রথমে। এখন তোমাদের একটা কোশ্চেন, ভাই আপনি এত চ্যাপ্টার থাকতে কেন ভেক্টর চুজ করলেন? এটা তো সেকেন্ড চ্যাপ্টার। হ্যাঁ, তো এই চ্যাপ্টারটা চুজ করার মেইন রিজন হচ্ছে এই চ্যাপ্টারের সাথে অন্যান্য অনেক চ্যাপ্টার কানেক্টেড। যেমন একটা করে আমি যদি তোমাদেরকে বলি, ভেক্টর তুমি যদি চ্যাপ্টারটা পড়ো তোমার কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারে কাজে লাগবে। কাজ শক্তি ক্ষমতাতে কাজের ইকুয়েশনের মধ্যে ডিরেক্টলি ভেক্টর আছে। এটা গেল। মহাকর্ষ অভিকর্ষের কিছু ছোট ছোট টপিকের মধ্যে আছে। তারপরে হচ্ছে গিয়ে তুমি পর্যাবৃত্ত গতিতে যাও, তুমি তরঙ্গের মধ্যে যাও, মানে মোটামুটি আরো 6 থেকে 7টা চ্যাপ্টার কিন্তু ভেক্টরের কনসেপ্ট কাজে লাগে। ইভেন ভেক্টর নামক কিন্তু ম্যাথেও কিন্তু একটা টপিক আছে, ম্যাথ ফার্স্ট পার্টের সেকেন্ড চ্যাপ্টার যেটা পুরোটা হচ্ছে ভেক্টর। তুমি যদি ফিজিক্স ভেক্টরটা ভালো মতো পড়ো তোমার কিন্তু ম্যাথ ভেক্টর টোটালি পড়া লাগবে না। যারা ফুল সিলেবাস পাইছে, হ্যাঁ, তোমরা কিন্তু ফুল সিলেবাসের, তোমরা কিন্তু ম্যাথ ভেক্টর টোটালি পড়া লাগবে না যদি তুমি ফিজিক্স ভেক্টরটা ভালো মতো পড়ো। ভাইয়া তোমাদেরকে প্রথম যে লেকচারটা সেখানে ভেক্টর কি, ভেক্টর কত প্রকার, কি ধরনের ভেক্টর আছে, ভেক্টর কিভাবে আঁকতে হয় সবগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তীতে সেকেন্ড যে ক্লাসগুলো হবে এখানে হচ্ছে কিভাবে আমরা ছাতা ধরবো, তারপরে ধরো হচ্ছে তুমি একটা নৌকা নিয়ে কোথাও গেলা, হ্যাঁ, কত ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি নৌকাটাকে চালাবা, কত জোরে চালালে তুমি ওই পারে পৌঁছাইতে পারবা। তুমি তোমার একটা ফ্রেন্ডের সাথে তুমি ধরো একটা নৌকা একটা জার্নি তুমি হচ্ছে শুরু করছো, কে আগে পৌঁছাইতে পারবে। হ্যাঁ, এই সব কিছু যেটা আমাদের রিয়েল লাইফের সাথে কানেক্টেড এগুলো নিয়ে আমরা আলোচনা করব সেকেন্ড ক্লাসে। এরপর থার্ড ক্লাসে হচ্ছে আমরা ভেক্টর কিছু গুণফল শিখবো, যেমন হচ্ছে ডট গুণফল আছে, ক্রস গুণফল আছে, সেগুলোর বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সহকারে শিখবো। এবং ফোর্থ ক্লাসে গিয়ে আমরা বিভিন্ন ভেক্টর ক্যালকুলাস আছে সেগুলো শিখবো। তো ক্যালকুলাস জিনিসটা যদিও ম্যাথের টপিক, বাট যতটুকু ফিজিক্সের দরকার ততটুকু আমরা শিখবো। এই যে এত কিছু আমরা শিখবো 4টা ক্লাসে, এগুলার উপর বোর্ডে আসা বিভিন্ন সিকিউ, এমসিকিউ, তারপর অ্যাডমিশন কি টাইপের প্রশ্ন আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় কি টাইপের প্রশ্ন করে, বুয়েট কি টাইপের প্রশ্ন করে, মেডিকেল কি টাইপের প্রশ্ন করে, এগুলো একটা ওভারভিউ একটা আইডিয়া তোমাদেরকে দিব ফিফথ ক্লাসে। আশা করি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি 5টা ক্লাসে কি পড়াবো। 4টা ক্লাসে একবার টু দা পয়েন্ট একাডেমিক ভাবে পড়াবো এবং সর্বশেষ ক্লাসে সিকিউ, এমসিকিউ এবং অ্যাডমিশনে আসা প্রশ্নগুলো আমরা সলভ করবো। আমার টার্গেট এটা না যে তোমরা একবার তুখর বানায় ফেলবো। দেখো, মাত্র 5টা ক্লাসে জীবনও ভেক্টরে তো ঘোরা সম্ভব না, কিন্তু তোমাদের যতটুকু দরকার ততটুকু ইনশাল্লাহ আমরা কভার করে দিব। পরবর্তীতে তো আমরা তো আরো আসি, শুধুমাত্র বুট ক্যাম্পে কি আমরা তোমাদের সাথে থাকবো না, বুট ক্যাম্প শেষ হওয়ার পর তোমাদের সাথে আরো বেশি আরো দৃঢ়ভাবে কিন্তু আমরা জড়িত হয়ে যাব। তো ভাইয়া আশা করি তোমাদের সাথে আরো বেশি দেখা হবে, তোমাদের জন্য আরো বেশি কন্টেন্ট দিব। ভাইয়ারা আসলে খুব বেশি ব্যস্ত ছিলাম এইচএসসি 26, 27 এবং আমি পার্সোনালি শুধুমাত্র ভাইয়া না, যেহেতু এখন স্যারও হয়ে গেছি, তো দেখা যায় যে আসলে খুব একটা সময় দেওয়া হয় না। বাট আমি চেষ্টা করবো এখন থেকে আরো বেশি সময় নিয়ে, তোমরা আমাদের জন্য একবারে নতুন,
কিন্তু নতুনকে আস্তে ধীরে আমরা পুরাতন করে নিব এবং আমরা তোমাদেরকে আরো কাছে টেনে নিব। তো ইনশাল্লাহ আবার দেখা হবে। এখন হচ্ছে তোমাদের সামনে খুব সুন্দরভাবে আলোচনা করবে তোমাদের আহনাফ ভাইয়া। ভাইয়া এখন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে অধ্যয়ন করতেছে। ভাইয়া তোমাদের ইংরেজি পড়াবে। তো আহনাফকে আমি হচ্ছে বলবো ইংরেজি কিভাবে পড়াবে বুট ক্যাম্পে সেটা সম্পর্কে স্টুডেন্টদেরকে অবগত করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম এইচএসসির দুনায়। আশা করি এখন পর্যন্ত সবাই ভালো আছো, কয়েকদিন ভালো থাকে এটাই হলো প্রশ্ন। শুরুর দিকে তো পড়ার আবেগ প্রচন্ড থাকে, ফুল ইফোর্ট নিয়ে নামিও, কিন্তু মিসবাহ ভাই বললো, রাফি ভাই বললো, সবাই বললো যে ইফোর্ট শুরুর দিকে আমরা যেটা দিই লাস্ট পর্যন্ত সেটা সাস্টেইন করতে পারি না। ঠিক আছে, তো শুরুর এনার্জিটা স্টোর করে সেই এনার্জিটা একটা মানে কন্টিনিউয়াস লেভেলে, তুমি একটা মডারেট লেভেলে কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছ, সেটা তোমাকে লং টাইমে অনেক ইফোর্ট দিবে। তুমি একটা গাছে যদি 30 দিনের পানি একদিনে ঢেলে দাও, তুমি কি গাছের 30 দিনের গ্রোথ একদিনে দিতে পারবা? কোনোদিনও পারবা না। তোমার এইচএসসি লাইফটা আস্তে আস্তে সময় নিয়ে গ্রো করতে হবে। ঠিক আছে, এবং এই সময় নিয়ে তুমি যেন গ্রো করতে পারো, তুমি যেন সময়টা কাজে লাগাইতে পারো, সেভাবেই হচ্ছে এই বুট ক্যাম্প। এবং বুট ক্যাম্প পরবর্তী আমাদের যত প্ল্যান থাকবে সবকিছু ডিজাইনড। এবং এইখানে যদি আমি ইংলিশটা তোমাকে বলি, দেখো ইংলিশ ফার্স্টের ইউনিট 1-এর 4টা লেসন আমি 4 দিন রাখছি, এবং 5th ক্লাসে আমি রাখছি সামার রাইটিং মাস্টার ক্লাস। ঠিক আছে, তুমি যদি নর্মালি ইংলিশ ফার্স্ট বইটার কথা চিন্তা করো, ইংলিশ ফার্স্টে ইংলিশ ফরটুডে থাকে সিন প্যাসেজ, এবং এছাড়া আনসিনের কিছু পার্ট বা রাইটিং দেখা যায়, রাইটিং আমরা কিছু কমন কম্পোজিশন পড়ে চলে যাই। আনসিন যেটা ক্লোজ উইথ ক্লোজ উইদাউট ক্লোজ আমরা পরে গিয়ে দেখা যায় সলভ করা হয় না, কিন্তু এই যে বই বাকি রয়ে গেল, সলভ করা হইলো না, শুরু দিকে এত উত্তেজনা নিয়ে বা এত উদ্যম নিয়ে আমরা শুরু করার পর এই জিনিসটা হয় কেন? কনসিস্টেন্সির অভাব। আর ইংলিশ যেহেতু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এগুলার ভিড়ে রেগুলার গ্রুপ সাবজেক্ট হিসেবে হারা যায়, এগুলা পিছিয়ে টাইমও দেওয়া হয় না। বাট দিস থিং অ্যাকচুয়ালি নিডস, তুমি যে জায়গার জন্যই ইফোর্ট দাও না কেন, তোমার এইচএসসি তে কিন্তু একটা ভালো রেজাল্ট থাকা লাগবে। এই যে তোমাদের যেসব সিনিয়র ভাইয়াপুরা এখন এইচএসসি দিচ্ছে, যারা দিয়েছে, তারা কেন লাস্ট মোমেন্টে এসে সবচেয়ে বেশি সাফার করে গ্রুপ সাবজেক্ট গুলো, বাংলা, ইংলিশ, আইসিটি এগুলায়। এবং তার মধ্যে ইংলিশের সাফারিংসটা একটু বেশি যায়, কারণ ইংলিশ তুমি যদি এখন খোলো, তুমি তোমার এসএসসির যে বেসিক সেটাই তোমার কাছে মনে হবে যে আরে সব তো পারতেছি, দেখে মনে হয় সব পারতেছি, বাট ওয়েন ইট কামস টু সলভিং তখন দেখবা যে থিংস আর নট গোয়িং অ্যাজ প্ল্যান্ড। তুমি ফুটবল খেলা দেখতেছো, বিশ্বকাপ দেখছো, তুমি দেখছো মেসি এত চমৎকার খেলে, নেইমার তো চমৎকার খেলে, কি কি সুন্দর ড্রিবলিং টেকনিক্স গুলা, তুমি নিজে প্লে করতে গেলে তুমি কি ওর মধ্যে খেলতে পারবা? পারবা। তো তুমি যখন শুরুর দিকে দেখবে জিনিসগুলো, তোমার কাছে মনে হবে পারবো, বাট অ্যাকচুয়ালি পারবা না। এবং এই পারাটার জন্য তোমার সবগুলো শুরু থেকেই ইন টাচ থাকতে হবে। এই যে ইউনিট 1-এর লেসন 1, 2, 3, 4 4টা ক্লাসে যে ভাগ করছি, প্রতিটা ক্লাসে তোমার পরীক্ষার জন্য যা যা লাগবে সেটা তো দেখাবো অবশ্যই, সাথে সাথে আমি আরেকটা জিনিস যেটা তুমি অন্য কোথাও পাবা না সেই জিনিসটা আমি তোমাকে দেখাবো, সেন্টেন্স স্ট্রাকচার ব্রেকডাউন। তোমাকে আমি যখন একটা ইউনিট পড়াইতেছি, ওই ইউনিটের মধ্যে অনেক ধরনের সেন্টেন্স আছে, সেন্টেন্স গুলো অনেক ধরনের ফ্লোতে সাজানো আছে, ওগুলা কেন লেখা, কিভাবে লেখা, একটা ভাব প্রকাশ করার জন্য আমি কেন এইটাই লিখতেছি, অ্যাকচুয়াল একটা ল্যাঙ্গুয়েজের যে আন্ডারস্ট্যান্ডিং, সেইটা আমি তোমাকে প্রতিটা লেসনে, প্রতিটা প্যাসেজে দিব। একই জিনিস তুমি যখন অন্য জায়গায় যাবা বা তুমি যখন নিজে পড়তে যাবা, তুমি নিজে গাইড থেকে সলভ করে যাবা, তুমি দেখবা প্যাসেজ লেখা আছে, তুমি জাস্ট বাংলা মিনিংটা পড়তেছো, তুমি কয়েকটা কোশ্চেন সলভ করতেছো, শেষ। বাট ইজ দিস দ্য ট্রু ইংলিশ? নো। ইংলিশ একটা ভাষা তুমি যদি শিখতে চাও, সেইটাকে কোন রকম মানে জাস্ট প্রশ্ন উত্তর এগুলোর মধ্যে তুমি সীমাবদ্ধ রাখতে পারবা না, যে কয়েকটা স্পেসিফিক পুঁথিগত প্রশ্ন উত্তর, পুঁথিগত কয়েকটা সিস্টেম, এভাবে করলে এটা, ভাবে করলে ওইটা হয়, ওরকম কয়েকটা পুঁথিগত রুল দিয়ে বা গ্রামারের ওই যে ছোটবেলা থার্ড পারসন সিঙ্গুলার হলেই ভার্বের শেষে এস বাই এস, ওগুলা দিয়ে আসলে হয় না। দ্য মোর ইউ প্র্যাকটিস, দ্য মোর ইউ উইল বি ইন দ্য টাচ, দ্য মোর ইউ উইল ইমপ্রুভ। ঠিক আছে, এবং সেই জিনিসটাই হচ্ছে আমরা আস্তে আস্তে আগাবো। এবং সাথে সাথে এইগুলো আমরা শিখলাম, আমি জাস্ট পড়তে পড়তে শিখছি, রিডিং পার্টটা আমার এনহ্যান্স হয়েছে। আমাকে যদি এখন নিজে লিখতে দাও, আমি কি লিখতে পারবো? এই কথাগুলো যদি আমাকে বলে তুমি অল্প ভাষায় গুছায় লেখো, সেটাকে আমি পারবো? এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। তোমাকে বিস্তারিত লিখতে দিলে তুমি লিখতে পারবা, কিন্তু যখন অল্প করে দিবে তখন এটা চ্যালেঞ্জ হয়ে যাবে। এবং সেজন্য আলাদা করে সামারির উপর মাস্টার ক্লাস তোমাদেরকে এই বুট ক্যাম্পে আমি প্রোভাইড করতেছি। এবং অ্যাকচুয়ালি ইংলিশের যে স্বাদ, সেটা তুমি হচ্ছে যখন অ্যাকচুয়ালি ইংলিশটাকে ফিল করতে পারবা, বুঝতে পারবা, তখন তুমি পাবে।
তার আগে তোমার কাছে মনে হবে যে জাস্ট এটা একটা রেগুলার বিরক্তিকর সাবজেক্ট, ইংলিশ পড়তেছি রেগুলার কথাবার্তা, মজা লাগতেছে। বাট তুমি যখন অ্যাকচুয়ালি এইভাবে রেগুলার তোমার গ্রুপ সাবজেক্ট বলো, তোমার হচ্ছে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, তোমার সায়েন্সের মানে সিলেক্টিভ সাবজেক্ট গুলো বলো, তোমার ফোর্থ সাবজেক্ট বলো, তুমি সবগুলা পিছে যখন এরকম একটা কনসিস্টেন্ট পুশে আগাবা, তুমি দেখবা দেখতে দেখতে তোমার শুরুর কয়েক মাস চলে গেছে। ইফোর্ট দিয়ে যখন আমরা শুরু করি, আমরা ফুল ইফোর্ট দিতে থাকি ঠিক আছে, বাট আমাদের টাইমের খেয়ালটা থাকে, ঠিক আছে? তো দেখা যায় তুমি 2 মাস 3 মাস পার করে দেবো, হঠাৎ করে যখন পরীক্ষা দিয়ে দিতে তখন তুমি দেখবা যে তুমি 2-3টা চ্যাপ্টারের উপর খুব মারাত্মক দখল নিছো, বাকি 3-4টা চ্যাপ্টার তোমার পড়াই হয়নি, এবং তুমি যখন ওগুলা কভার করতে চাইছো তোমার এগুলা রিভিশন হচ্ছে না। আবার সবকিছু মিলে তুমি যখন পরীক্ষা দিতে যাচ্ছ তখন একটা হ্যাফাজার্ড সিচুয়েশন। তারপর তুমি যখন আবার নতুনগুলা কিভাবে গ্র্যাব করবা সেটা নিয়ে প্ল্যান প্রোগ্রাম করতেছো, সেটা নিয়ে এখনো চেষ্টা করতেছো, তোমার পুরোনো গ্যাপ কিন্তু এখনো রয়ে গেছে, ওইটার ভিতরে এখনো তুমি সেই জায়গা থেকে বের হইতে পারোনি। কি অবস্থা ইয়ার ফাইনাল ডেট, এত দ্রুত লাইফটা যাবে তুমি এক্সপেক্টও করতে পারবা না, তুমি চিন্তা করতে পারবা না অ্যাকচুয়ালি এইচএসসি লাইফ কত জোরে দৌড়। মানে এসএসসি 2 বছর বলেও 2 বছর থেকে বেশি সময় পাওয়া যায়, কিন্তু এইচএসসি 2 বছর বলেও তার থেকে কম সময় পাওয়া যায়। সো এইখানে মিসবাহ ভাই যেটা বলছেন আমি সেটাই বলবো, কনসিস্টেন্সি ইজ দ্য কি টু সাকসেস। এখানে পরিশ্রম এবং লেগে থেকে পরিশ্রম সেটা তোমায় করতে হবে, এবং এখানে তুমি যেন মাঝপথে হারিয়ে না যাও, তুমি যেন শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকতে পারো। সেই জন্য এবার আমরা পুরো ব্যাটলস অফ বায়োলজি টিম সাবজেক্ট ওয়াইজ পুরো কম্বো হিসেবে তোমাদের সাথে একটা বুট ক্যাম্প হিসেবে যুক্ত আছি, ঠিক আছে? ইংলিশ না, আমি এক্সট্রা কিছু বলছি না, আমার ইংলিশের বিস্তারিত কথাবার্তা এই পর্যন্তই। সো আমি সাদাব ভাইকে বলবো যে তোমাদের জন্য আরো কথাবার্তা বলতে। বাকি অংশ কি? বাকি অংশ আমার এটুকুই দেওয়া হয়েছে। ঠিক তো। ওকে, তো তোমরা আমাদের প্রতিটা সাবজেক্ট নিয়ে সেই শিক্ষকদের কথাবার্তা শুনলা। তো আমরা হচ্ছে যে মূলত এইচএসসি বেসড একটা প্ল্যাটফর্ম, তাই এসএসসি থেকে তোমরা অনেকে হয়তো আমাদের না চিনতে পারো, বাট এইচএসসির যে কোনো শিক্ষার্থীদের কাছে আমাদের ব্যাপারে রিভিউ নিয়ে দেখতে পারো। সো আশা করি রিভিউ নিলে তোমরা জানতে পারবে যে ব্যাটলস অফ বায়োলজি কি, বা আমরা কিভাবে পড়াই, বা আমরা যখন বুট ক্যাম্প শুরু করবো আমাদের সাথে কিছু ক্লাসের পরই আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারবে। তো আমাদের এখানে টোটাল আমরা 20টা ক্লাস হচ্ছে তোমাদের জন্য নিব, এবং হচ্ছে এখানে আমাদের 20টা এক্সাম হচ্ছে যে আমরা তোমাদের জন্য রাখবো। কোর্স শেষে আমাদের প্রতিটা এই যে এক্সাম আমাদের ওয়েব বেসড এক্সাম হবে। আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কও তোমাদের দিয়ে দিব, আপাতত তোমরা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করো, ওয়েবসাইটের লিঙ্কও রেডি হয়ে গেছে। আমাদের ওয়েবসাইটে আমরা তোমাদের রেগুলার এক্সাম নিব, সেই এক্সাম টাইমগুলোর মধ্যে যারা এক্সাম দিবে এবং টপ 10-এ যারা থাকবে তারা আমাদের এই বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ প্রতিটার আলাদা আলাদা যে কোর্স আসবে সেই কোর্সের সাইকেল 1টা ফ্রি পাবে। আর টপ 11 থেকে টপ 25 যারা থাকবে তারা প্রতিটা সাইকেল 50% ডিসকাউন্টে নিতে পারবে। আর টপ 50-তে যারা থাকবে তারা যদি আমাদের ফুল কোর্সগুলো কিনো, যেমন সাইকেল ওয়াইজ দিলেও আমরা বায়োলজি ফুল কোর্স দিব, কেমিস্ট্রি ফুল কোর্স, ফিজিক্স ফুল কোর্স, মানে ফুল কোর্সও থাকবে, সাইকেল ওয়াইজও কেনা যাবে। এই ফুল কোর্স কেনাতে অলওয়েজ তোমরা 15%, অলওয়েজ না মানে 1 মাস ব্যাপী সময় দিব, সেখানে তোমরা 15% একটা ডিসকাউন্ট পাবে। এবং একই সাথে বিভিন্ন প্রাইজ মানি আমরা তোমাদের বিভিন্ন এক্সামগুলোতেও কিন্তু অ্যাড করবো, যে বলবো যে এই এক্সাম একটা প্রাইজ মানি আছে, এই এক্সাম একটা প্রাইজ মানি আছে। সো আমাদের পুরো জার্নির টার্গেট হচ্ছে তোমাদেরকে একটা পজিটিভ দিকে মোটিভেট করা, পজিটিভ ডিরেকশনে তোমাদের রাখা। এবং আমাদের এই ক্লাস শুরু হবে 5 জুলাই থেকে। এবং তোমরা যারা এইচএসসি 28 ব্যাচের আছো নিজে আমাদের বুট ক্যাম্পের গ্রুপে যুক্ত হও এবং ফ্রেন্ডকে যুক্ত করো। বুট ক্যাম্পের জয়নিং লিঙ্কটা কিন্তু আমাদের হচ্ছে মানে এই যে লাইভ ভিডিও দেখছো, লাইভ ভিডিওর কমেন্টেই কিন্তু পিন করা আছে, যে এইটা দিয়ে তুমি আমাদের বুট ক্যাম্পের গ্রুপে যুক্ত হতে পারবা। ওয়েবসাইট লিঙ্কও আমরা দিয়ে দিব। আর যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এইচএসসি লাইফটা আসলে আবেগের লাইফ না। তোমরা দেখবা এখানে পড়তেছে, ও এখানে পড়তেছে, তুমি সেখানেই পড়বা যেখানে তোমার ভালো লাগে। সো তোমাকে ডেমো দেখে যাচাই করে তারপর তোমাকে কোচিংয়ে ভর্তি হতে হবে, না হলে যে কোনো জায়গায় শুরু করা সহজ, শেষ করা কঠিন। অনেকেই তোমাকে আজকে অনেক বড় বড় কথা বলে কোর্স শুরু করবে, বাট অনেকেই আছে যে এই কোর্সটা শেষ করতে পারবে না। এরকম ইতিহাস অনলাইন এবং অফলাইন 2 জায়গায় কিন্তু অনেক রয়েছে। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ। তো দেখা হবে 5 জুলাই থেকে। আমি বুট ক্যাম্পের একটা পূর্ণাঙ্গ রুটিন কালকে দিয়ে দিব, এবং আশা করি যে তোমরা এবং তোমাদের ফ্রেন্ডরা সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই পুরো বুট ক্যাম্প প্রজেক্টে যুক্ত হবে।